এটা বানলে আমি অনেক খুশি হব, অনেক ধন্যবাদ। আনন্দ পাবো। এটা হ্যাঁ। অনলাইনে ভর্তি কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হবে। জানুয়ারি থেকে আমরা বিজ্ঞাপন শুরু করব। আমরা মে মাস পর্যন্ত ভর্তি নেব। জুন মাসে আমাদের পরীক্ষা চলবে, জুলাইয়ের প্রথম সপ্তাহে ক্লাস হবে। এটা যার যার নিজ দায়িত্বে খোঁজ রেখে সেই অনুযায়ী ভর্তি হতে হবে। তবে অপু চক্রবর্তীর একটি কথা খুব ভালো লাগলো, যে মৌমাছি আর আহ, একটি সংগ্রহ করে আর একটি হচ্ছে মানে রক্ষণ করে। যেমন দেখা যাচ্ছে ত্রুটি আমরা যদি খুঁজি, অনেকে আছে ত্রুটি খোঁজা লোক, তারা দেখবেন ঘিয়ের ভিতরেও মাছের কাঁটা খুঁজবে। কিন্তু ঘি উৎপন্ন হয় দুধ দিয়ে, ওখানে মাছের কাঁটা থাকার কথা নয়। তো এটি অন্যভাবে যদি ব্যাখ্যা করি, আমি একবার করেছি যে যারা ইসকন বা ইসকন নয়, মানে বিশেষ করে এই যারা কি বলবো নিরামিষ ভোজী বা প্রসাদ ভোজী হ্যাঁ, যারা হ্যাঁ। রয়েছেন, ওনাদের উদ্দেশ্যে আমি একটু রূঢ় কথা বলেছিলাম যে আপনারা আহ, তাহলে কি শুকনো খাবারের লিস্ট আমাকে কেন দেননি? এই লিস্ট অনুযায়ী শুকনো খাবারটা রাখতে পারতাম। আমি পাল বংশের ছেলে, আমি কিনে রাখলে, আমার হাতে ফল কিনে রাখলে আসলে কি আপনারা সেটাকে গ্রহণ করবেন কিনা এটাই তো আমার জানা নেই। তো আমি তো মনে করেছি একটা ওই কথা বলি, আপেলের ভিতরেই কাঁটা রয়েছে। তো ওই কাঁটা আপনারা হয়তো খুঁজতে পারেন। তো সেই খাওয়ার বিষয়ে ভয়ে একটা কথা আছে। আমি কিন্তু কোনো কিছু করতে পারিনি। যাই হোক, খাওয়ার বিষয়ে, অপু হ্যাঁ, চক্রবর্তী, খাওয়ার বিষয়ে যেটা আর বলি দরকার আমি নেই। বলি। হ্যাঁ, খাওয়ার বিষয়ে একটা আপনার কথা কথা বলি। আর বলার দরকার নেই, আমি শুনেছি, বুঝেছি, সবাই অনুধাবন করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার ঠিক আছে, নমস্কার। আমাদের মাঝে আর বক্তব্য কে দেবেন? ম্যাডামদের ভিতরে একটু উপস্থিত ছিলেন ঝুমা চৌধুরী আর হচ্ছে ঝুমুর পাল মনে হয় আছেন। একটু সংক্ষিপ্ত বলেন যদি কিছু বলতে চান। আমি আর বক্তব্য নিতে পারছি না, কারণ হচ্ছে আর এদিকে সুব্রত কুমার মল্লিকের একটু বক্তব্য নিতাম, অর্পণ পাল, কিন্তু ওনারা গাড়িতে আছেন, ওনাদের বক্তব্য নিতে পারছি না। আর যাদের বক্তব্য নিতে পারেনি তাদের কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। এই দুইজন মাত্র সময় পাবেন এখন, বলেন। নমস্কার স্যার। স্যার আমি একটা কথা বলতে চাই, ওইখানে স্যার অনেক মানে সবাই ত্রুটি করছে। তারপরে যেগুলো আমরা আমাদেরও ভুল ছিল ওইটা সবাই বলছে। তবে স্যার আমি ওইখানে যা দেখতে পারছি প্লাস অনেক কিছু শিখছি, এবং আসার সময় আমার সবচেয়ে বেশি দীর্ঘদিনের যে ক্ষুধাটা ছিল স্যার, ওইটা আমি নীরজ স্যারের কাছ থেকে সংগ্রহ করতে পারছি। মানে ওইটা স্যার অতুলনীয় স্যার। আমার 30 বছরের মানে জানার যে একটা আগ্রহ, ওইটা আমি স্যারের সাথে মানে সারা রাস্তায় গাড়িতে আসার সময় ওইটা আমি স্যারের কাছ থেকে জানতে পারছি। ওইটা আমার জন্য স্যার অনেক বড় প্রাপ্তি ছিল। ওকে, ধন্যবাদ। দেখুন, শিক্ষণীয় আলাপ কাকে বলে। আজকের এই অনুষ্ঠানেও কিন্তু আপনারা এই পঞ্চাঙ্গ শিখলেন। আমি আশা করেছিলাম এই সম্মেলনে, আমি তো সবসময় শিখাই, আমার শিক্ষার্থীদের নিয়ে সম্মেলন, আমার সামনে বলতে পারবে না অনেকে, হ্যাঁ এটা ঠিক, কিন্তু তার জন্য আমি চেয়েছিলাম হাউস থেকে কি শিক্ষা পাওয়া যায় সেটি ব্যবস্থা করতে। আমি নোট করেছি আগামী বছর হাউস থেকে যখন বক্তব্য নেওয়া হবে, সেই 2 ঘন্টা আমি হারিয়ে যাব কোথাও। সেই 2 ঘন্টা থাকুক, 3 ঘন্টা থাকুক, আমি কোথাও হারিয়ে যাব। তখন দেখবেন যে আপনারা শিক্ষণীয় অনেক অনেক আলোচনা পাবেন। অনেক জ্ঞানী গুণী জন রয়েছেন যাদের ভিতর বিদ্যার ভান্ডার রয়েছে, সেই ভান্ডার আমরা পাবো। সুবীর মহন্ত বাবু, আপনি কিছু বলতে চেয়েছিলেন, বলুন, সংক্ষেপে বলবেন। আপনি নমস্কার স্যার। জুমে যোগদান করেছিলেন, প্রথম যোগদান যদি করে থাকেন, যদি দেখে থাকেন, তাহলে আপনি বলেন আচ্ছা, নমস্কার সংক্ষেপে। স্যার। সবাইকে নমস্কার। তো জমি অবশ্যই আমি যুক্ত হয়েছিলাম। আমি প্রোগ্রাম অনেকটা সময় দেখেছি, সন্ধ্যা অবধি দেখেছি, লাস্ট অবধি থাকতে পারি নাই। তবে ইচ্ছা ছিল যে সশরীরে সেখানে প্রবেশ থাকার অ্যাটেন্ড করার মানে আমার ইচ্ছা খুব ছিল। তো সেটা সম্ভব হয়নি, যেহেতু দূররাষ্ট্রের ব্যাপার ছিল, আমারও এখানে অনেক সমস্যা ছিল, যেতে পারি নাই। তো প্রোগ্রাম শুধুমাত্র দেখেছি, সব ভালো লেগেছে। তো শেষে একটা কথাই বলতে চাই যে প্রোগ্রাম ভালো হয়েছে, কিন্তু যে জিনিসটা সকলের পাওয়ার আশা ছিল, যে যদি সম্মেলনের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু আসলে আমার মনে হয় হয়নি। তো বাদ বাকি সব প্রোগ্রাম ভালো হয়েছে, সব কিছু সমস্ত সেটা ভালো হয়েছে, সব কিছু ঠিক হয়েছে। তো আর একটা কথা হলো, যেটি এত বড় প্রোগ্রাম আসলে একদিনে হয় না। এত বড় প্রোগ্রামের একটা আয়োজন, এত লোকের সম্মেলন, এবং সেই সঙ্গে পুরস্কার বিতরণীতে শুরু করে যাদের যাদের কিছু প্রোগ্রাম ছিল, সেই সমস্ত নিয়েই একদিনের মাধ্যমে এত বড় প্রোগ্রামকে পরিচালনা করা, এটা দুঃসাধ্য বিষয়। সেটি সাধ্য হয়েছে, কিন্তু সমস্ত বিষয় পর্যালোচনা করে দেখা যায় যে যদি শাস্ত্রীয় আলোচনাটা যেটুকু হয়েছে আরো হতে পারতো, যদি এইটা প্রোগ্রামটা দুদিনে করা যেত। তো এটি আমার মানে মূল বক্তব্য বিষয়।
আর আমি দেখে তো করছিলাম আর সময় হয়তো হয়ে গেছে জুমে আজকে মিটিং। তো স্যার নমস্কার স্যার, এটুকু বলতে চাই। উম, আর কারো বক্তব্য নিতে পারছি না। আমাদের জে কে দেব স্যার আছেন? জে কে দেব স্যার আছেন? আছি স্যার। স্যার একটু শিক্ষণীয় আলাপ, একটু 3 মিনিটে, যদিও হয় না শুরু করতে গেলে, 3 মিনিটে একটু শিক্ষণীয় একটা এমন বাড়ি দেন যে হ্যাঁ শিক্ষণীয় কিছু পায়, এরকম একটা দেন। স্যার আসলে স্যার, আহ, আসলে শিখবো তো, আসলে আমরা নিজেরাই শিখবো স্যার। তো আমরা যদি নিজেরাই শিখি তাহলে লগ্ন ইচ্ছতে তো সেই আমি। আর হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কথাবার্তা। আর দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয়। তো আমরা যদি কিছু শিখতে চাই তাহলে প্রথমত যে জিনিসটা করতে হবে, যেহেতু লগ্নের দ্বাদশ হচ্ছে আমার ব্যয়, তো আগে নিজেকে হারিয়ে ফেলতে হবে স্যার। তো আমরা হচ্ছে অ্যাস্ট্রোলজি আমাদের অকাল্ট সায়েন্স, অষ্টম ভাব হচ্ছে সেই অকাল্ট সায়েন্সের জায়গা। আর লগ্নের যিনি অধীশ্বর অর্থাৎ ম্যাচটা, সেটাকে যদি আমি লগ্ন ধরি, সেটার অধীশ্বর মঙ্গল এবং অষ্টমের অধীশ্বর মঙ্গল। সেই মঙ্গলের যে দুই প্রকার এনার্জি, সেই দুই প্রকার এনার্জির মধ্যে সামঞ্জস্য যদি আনতে চাই আমরা, তাহলে আমাদেরকে নিজেদেরকে সেই আসলে যে হারিয়ে ফেলতে হবে। এবং এই হারিয়ে ফেলে আমরা যেটা করব, কারণ আমরা তো পরামর্শ দিয়ে টাকা উপার্জন করি। তো আমাদের পরামর্শের যে জায়গা, অর্থাৎ আমরা যে কথা বলবো, সে কথা বলার জায়গায় চন্দ্র যেহেতু তুঙ্গস্থ রোহিণী নক্ষত্রে, অর্থাৎ প্রেম আবেগ থাকবে এবং অন্যের আবেগকে আমরা মূল্যায়িত করব। ওই ভাবেই আমরা সামনে এগিয়ে যাব। এবং এভাবেই আমরা হচ্ছে পরবর্তীতে সুখ লাভ করব, আনন্দ লাভ করব, এবং হচ্ছে আমাদের দৈব কৃপা, গুরু কৃপা সবকিছু লাভ করব। স্যার আমি স্টার্টিংটা করলাম স্যার, বাকিটা আপনি শেষ করে দেন স্যার। এবার নীরজ স্যার, আপনি কিছু বলবেন, যদিও আপনার মন ভালো নেই, তথাপিও না একটু স্যার, নীরজ স্যার একটু দাবি আমার মন ভালো রাখছি। স্যার। আপনার মন খারাপ থাকলে আমার মন খারাপ থাকে। আমি সর্বোপরি যেটা বলতে চাই, আমি শিক্ষণীয় আলোচনা যে অন্তঃসার করছেন সেটা বাকিটা আপনি করবেন। আমি এখানে অনেকে উপস্থিত আছেন। আমি আপনাকে একটা কথা দিতে চাই, যেটা আমার শিক্ষার্থীরা আশ্বস্ত করেছেন। আগামী বছর তারা সুপরিকল্পিত ভাবে একটা সম্মেলন অনুষ্ঠিত করবেন, যেখানে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এই আশাটুকু এই অনুষ্ঠান থেকে আপনাকে অঙ্গীকারটুকু আপনাকে করতে চাই। আর শিক্ষা, আমি আমার প্রত্যেকজন শিক্ষার্থীকে বলছি যে জীবনের প্রত্যেকটা বিষয়কে অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম দিয়ে বিচার করবে। যেহেতু আপনি অ্যাস্ট্রোলজি, সবসময় অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে নেবেন। যে আমার কেন বাইকটা চুরি হলো, আমি সেটা টার্মে নিয়ে গেছি এবং তার রেজাল্ট আমি পেয়েছি। সেটা আমার স্ত্রীকে বলেছি, সে শান্ত হয়ে গেছে। আমি আপনাকেও বলিনি, জয়ন্ত স্যারকে বলেছি। হ্যাঁ, আমার কাছে একটাই উদ্দেশ্য ছিল যে আমার ফোকাসটা কোন দিকে দিতে হবে। আমার ফোকাস তখন ছিল, ওই সময় আমার কর্তব্য ছিল আমার সম্মেলন এনি হাউ সফল করতে হবে। ওইখানে কোনো ত্রুটি, আমার মনোবেদনা, আমার কষ্ট যাতে ওই সম্মেলনে কোনো প্রভাব ফেলে না করতে পারে। তো এটা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সত্য। নিজেকে ওইভাবে গড়ে তুলতে হবে। আর আমি বিশ্বাস করি আমার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের ডক্টর কেসি পলের শিষ্য হিসেবে যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তারাও সেটা পারবেন। আপনার কৃপা এবং আশীর্বাদ, আপনার স্নেহ, আপনার শাসন, সবকিছু থাকে স্যার। এটুকুই স্যার আমার বলা। দেখুন, এখন শিক্ষা আলোচনা করার আর মন নেই, তথাপিও বলতে হয়। তো আমি ব্যক্তিগতভাবে এই হাউজে বলতে চাই, নীরজ স্যার যদি কিছু মনে না করেন, গাড়িটি যদি না পাওয়া যায়, যেটি যাওয়ার সে যাবে, যে আসার সে আসবে। আপনার হলে আপনার আসবে, আবার দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যাবে। বর্তমান সময়ে যে কোনো দ্রব্য চুরি হলে, গাড়ি চুরি হলে দেখবেন যে ওটা এই ধুলাইপাড়, ধুলাইখাল নামে একটি জায়গা আছে, সেখানে নতুন প্রাইভেট গাড়ি নিয়ে গেলে 1 ঘন্টার ভিতর গাড়ি খুলে এক চাকা এক জায়গায় চলে যায়, বডি এক জায়গায় চলে যায়, এক এক জিনিস এক এক জায়গায় চলে যায়, কোনো স্যাচিস নাম্বার টাম্বার দিয়ে এগুলো আর খুঁজে পাওয়া যায় না। যেমন আপনারা জানেন যে একটি আইফোন যদি হারানো যায়, আইফোন বাংলাদেশে ব্যবহার করা যায় না, তথাপি ওটা বিদেশে নিয়ে ব্যবহার করে অথবা পার্টস খুলে বিক্রি করে। তো সেক্ষেত্রে যদি নীরজ কান্তি রায় স্যার যদি আমাকে কোনো রকম যদি একটু মানে সুযোগ দেন যে আপনি একটি গাড়ি 1 সপ্তাহের মধ্যে যদি না পাওয়া যায় তো কিনে নেবেন,
আমি টাকা পাঠিয়ে দেব, আপনি মান্থলি ওইটা আপনার সামর্থ্য মতো দিয়ে আপনি আমাকে পরিশোধ করে দিয়েন। তো আমি আপনাকে অর্থ দিয়ে ছোট করার জন্য এটি বলছি না। যদি আপনি মনে করেন যে আপনি নিবেন স্যারের কাছ থেকে, তাহলে আপনি আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েন। আমি আপনাকে আপাতত একটি গাড়ি কেনার জন্য দিব, কিন্তু সেটি আপনি আপনার সময় মতো আপনি পরিশোধ করতে পারবেন। এটা আমি এখানে সবার সামনে আমি এটি কথা দিলাম। যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে এটি জানাবেন, আর জানালে আমি আরো বেশি খুশি হব। আমি যদি পুরোটা না দিতে পারি, যদি অল্প দিতে পারি, তাহলেও আমি বেশি খুশি হব। যদি না পান, আর জিডি করে তো কপিটা দিবেন, আমি একটু চেষ্টা করব যদি আমার স্থান থেকে যদি কোনো রকমে সহযোগিতা করা যায় সেটি আমরা করব। যাই হোক, দেখুন, আমি আশা করেছিলাম যে শিক্ষার ব্যাপারে আমি অনেক কিছু আপনাদের দিয়েছি। তো সেইগুলোই আপনারা ব্যক্ত করবেন। তার মধ্যে যেমন আমি একটি জিনিস এখনো শিখাইনি, যেটি গুরুমুখী বিদ্যা বলে আমরা মনে করেন। তো অনেক কিছু আমি এখনো চেপে রেখেছি, কারণ হচ্ছে শিক্ষার সময় যদি সেটি দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে আপনাদের লাইফটা একটু নিচের দিকে যাবে। তো আর অনুষ্ঠান আমি ডেকেছি, আমি একা বক্তব্য দেবো, যদি সবাইকে সুযোগ না দেই তাহলে নিজেকে বড় ছোট মনে হবে। তথাপিও আপনারা প্রত্যেকে জ্যোতিষ করবেন, আমি আজকে কথা দিয়েছিলাম কিছু গুপ্তবিদ্যা দিব। তো গুপ্তবিদ্যা কেমন? ধরুন একজন লোকের আপনি প্রেডিকশন করছেন, বিচার বিশ্লেষণ খুব সুন্দর করছেন, এমনকি তাকে আপনি প্রতিকার বা ওষুধ দিচ্ছেন। দেখেন ডাক্তাররা কিন্তু ওষুধ দেয়, গ্যাসের ওষুধ খাওয়ার আধা ঘন্টা আগে খাবে বা খাওয়ার আগে খাবে, তারপরে অ্যান্টিবায়োটিকটা তারপরে খাবে। তাহলে এই যে আগে আর পরে ওষুধের সাথে সম্পৃক্ত কি, এই সম্পৃক্তটাকে কিভাবে তৈরি হয়েছে? সর্বপ্রথম যদি জ্যোতিষশাস্ত্র যদি সেই বেদের নির্মল চক্ষু, অর্থাৎ সর্বপ্রথম চিকিৎসা জগতে আসে আয়ুর্বেদ, যেটি কোথাও কেটে গেলে জন্মনীলতা থেতলে দিয়ে ওখানে লেগে দিয়ে বেঁধে দেওয়ার একটা নিয়ম ছিল। সেটি বেঁধে দিয়ে কয় ঘন্টা বেঁধে রাখতে হবে, এই কয় ঘন্টা বেঁধে রাখতে হবে, বেঁধে রেখে তারপরে সেটিকে সারতে হবে। যেমন আমার জীবনে ছোটবেলায় পা ভেঙেছিল, আমার বাবার প্লাস্টার করার সামর্থ্য ছিল না। তখন বাগেরহাটে একটি ক্লিনিক ছিল, বগা ক্লিনিক। ওই বগা ক্লিনিকে নিয়ে রেখে আসছিল। রেখে আসার পরে ওখানে ওই পায়ে জাপ বেঁধে ইট দিয়ে পা টানা দিয়ে রাখে 1 মাস ধরে। উটি প্রতিদিন ওই জাপটা চেঞ্জ করে, চেঞ্জ করে বেঁধে বেঁধে তারপর ওই পাকে সুস্থ করে তোলে। সেই পায়ের ব্যথা আজও আছে। আপনারা হাঁটার সময় দেখবেন যে আমি একটু পা মেলে মেলে কুড়িয়ে কুড়িয়ে হাঁটি। তো এটা আসলে ওই হাঁটি মানে ওই পা ভেঙে যাওয়ার ওই কারণে, ওই ট্রিটমেন্টের কারণে। যাই হোক, পরবর্তীতে ডাক্তাররা বলেছেন যে এই পাটি আবার ভেঙে যদি নতুন করে প্লাস্টার করা হয় তাহলে আপনার এটি ঠিক হয়ে যাবে। আমি ওই দিকে আর কখনো যাইনি, যে আমি একটু বাঁকা হয়ে হাঁটি, এতে আর এমন বা কি হবে। আর একটু মাঝে মধ্যে ব্যথা হয়, তো এটা এমন আর কি। তো এই ধরনের যেমন আয়ুর্বেদিক ওষুধ সব সময় বলে যে খাওয়ার আগে খাবে বা খাওয়ার পরে খাবে, কোনটা আগে খাবে কোনটা পরে খাবে, এটি কিন্তু একটা নির্দেশনা থাকে। তো সেই আয়ুর্বেদ ভেষজ কিন্তু সর্বপ্রথম প্রথম চিকিৎসা পদ্ধতি আসে। তো জ্যোতিষশাস্ত্রে মেডিকেল অ্যাস্ট্রোলজি, অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি সবই কিন্তু সেই চিকিৎসার মধ্যে পড়ে, যদি চিকিৎসার মধ্যে পড়ে। ধরেন একটা লোককে আপনি রুবি রত্ন দিয়েছেন, একই সঙ্গে মুক্তা রত্ন দিয়েছেন, তাহলে রুবি ওই যে শিখেশীল বলল যে ফায়ার গ্রহ বা ফায়ার এলিমেন্টের কাজ করে, সে হচ্ছে দিনের বেলাকে দেখে, আর চন্দ্র রাতের বেলায় আলো দেয়। তাহলে আপনি রবিকে চাঙ্গা করার জন্য একই সঙ্গে আপনার রবির রত্ন দরকার, রবির রত্ন দিলেন। একই সঙ্গে চন্দ্রের রত্ন দরকার, চন্দ্রের রত্ন মুক্তাও দিলেন। কিন্তু দেখুন, রবির রত্নটি যখন দিলেন, তখন রবিকে, তার রবির আলোটা যতদিন না বিচ্ছুরিত হচ্ছে, আপনার ব্যবসার স্বার্থে, বিক্রির স্বার্থে, হয়তো দুটি রত্ন একসঙ্গে বিক্রি করলে হয়তো 10,000 টাকা লাভ হবে বা 1,000 টাকা লাভ হবে বা 500 টাকা লাভ হবে। একটি বিক্রি করলে 250 টাকা লাভ হবে। ক্লায়েন্টকে তো বলতে পারছেন না যে আপনি এখন একটা নেন আর একটা পরে নিতে হবে, এটি আপনারা বলতে পারছেন না। কিন্তু আমি আমার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের কাছে আমি প্রথমেই উদ্বোধনী দিনে প্রতিজ্ঞা করেছিলাম, আমার পেটের ভিতর যা কিছু আছে আপনারা পাবেন। তো তখন কি করতে হয়? তখন করতে হয়, রত্ন মিনিমাম 21 থেকে 63 দিনের মধ্যে কাজ করে না, কোনো রত্ন করে না। একমাত্র রক্তমুখী নীলা
রাহুর গোমেদ, এগুলো মুহূর্তের মধ্যে কাজ করে। অন্য কোনো রত্ন ক্রিয়া কোনো ক্রমে 21 থেকে 63 দিনের মধ্যে হয় না। তো যদি সেই অনুযায়ী রবির চন্দ্র একই সঙ্গে প্রতিকার দিচ্ছেন, একই দিনে পড়িয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে যদি তার দেখা যায় একটি শিশু উগ্র মেজাজি, তাহলে সে লেখাপড়ায় মনোযোগ নেই, উগ্রতা কমছে না, তাহলে তার লেখাপড়া যশ খ্যাতি সুনাম বিদ্যার জন্য রবি দিবেন, আবার তাকে শান্ত করতে হবে। তাহলে রবি চুনিও দিলেন, তার উগ্রতা বা যশ খ্যাতি বাড়ানোর জন্য উগ্রতা কিন্তু বেড়ে যাবে। তখন কি করছেন, আপনারা আবার মুক্তারত্ন দিচ্ছেন, যাতে একই সঙ্গে শান্ত হয়। দুটি রত্ন কোনো ক্রমেই কাজ করতে পারছে না। কারণ হচ্ছে রবি যখনই একটু তার যশ বাড়ানোর চেষ্টা করছে, চন্দ্র কিনা তখনই তাকে আবার শান্ত করে নির্মল করে দিচ্ছে। তখন সে ঘুমিয়ে থাকছে, তখন সে আর জেগে থাকছে না। তখন কি করতে হবে, মিনিমাম অন্তত 3 মাস রবিকে কাজ করতে দিন, রবি রত্নটি তাকে পড়ান। পড়ানোর পরে দেখুন যে তার ভিতরে কোনো আসছে কিনা, কোনো যশ খ্যাতি আসছে কিনা, তৈরি হচ্ছে কিনা, সেটি লক্ষ্য করুন। লক্ষ্য করে তার 3 মাস পরে গিয়ে চন্দ্রের রত্নটি দিন। এখানে একটু উল্টাতে হবে, যে ছেলেটি বাউন্ডুরে, ছেলেটি বান্দর, ছেলেটি মোবাইল আসক্ত, ছেলেটি নেশা আসক্ত, ছেলেটি সর্বদা চঞ্চল, সেক্ষেত্রে মুক্তার রত্নটি আগে দিন। আগে তাকে শান্ত, শান্ত করুন, স্থির করুন। স্থির করার পরে তারপরে তার যশ খুঁজুন। একবারে যদি অনেক পড়তে পড়তে স্বপ্ন দেখেন ডাক্তার বানাবো, একদিনের লেখাপড়ায় যদি চেষ্টা করেন যে আমরা একদিনের লেখাপড়ায় তাকে ক্লাসের ফার্স্ট বানাবো, এটি পারবেন না, কোনোদিন পারা সম্ভব নয়। জ্যোতিষ হচ্ছে সেই জ্যোতিরিস, ঈশ্বরের জ্যোতি, সেটি নিয়ে আমরা লড়াই করব। কিন্তু লড়াই করতে গেলে কি করতে হবে, লড়াই করতে গেলে সেই ভাগ্য ফল প্রত্যাশী তার তো কল্যাণ হতে হবে। আমার কল্যাণ হয়ে শুধু আমার পকেটটা উঁচু হলো, আর সেই সেই ব্যক্তি কিন্তু প্রকৃত উত্তর পেল না, বা প্রকৃত উপকার পেল না। তো উপকার পেতে গেলে যে এই যে পদ্ধতিটা, যে কেন আমরা আগে পিছে দেব, কেন দেব, এটি আপনার একটু অনুধাবন করুন। এটি যদি ব্যাখ্যা করতে হয়, মিনিমাম 3 ঘন্টা আমাকে ক্লাসে সময় দিতে হবে, বা 3 ঘন্টা আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে এই কনফারেন্সে। তবেই না আমি বলতে পারবো যে আমি পরিপূর্ণরূপে আপনাদের দিতে পারবো। আপনারা কি দিয়েছেন সেই সময়? কি করেছেন? আমি প্রথম সম্মেলন ডাকার সময় বলেছিলাম 2 দিন ব্যাপী করি। আপনারা ভেবেছেন কিসের সম্মেলন করবে কেসিপাল, দূর, কোচিং সেন্টারের সম্মেলন, এটা তো শুধু ওই গ্যাদারিংটা হবে, আর কি হবে। তো এইরকম 90% লোক তাই মনোবৃত্তি নিয়েছিলেন। এমনকি এমন এমন লোকও আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য তারা বলেছেন যে ওখানে কি বা হবে, কি বা শিখাবে কেসিপাল। আসলে কেসিপাল কি শিখাবে, 2 দিনের জ্যোতিষ ও কি শিখাবে? ও তো ফাটকাবাজ, ও তো চায় নিজের প্রচার প্রচারণা। এই প্রচার প্রচারণার জন্য হয়তো একটা সম্মেলন করেছে। তো ওখানে কি জন্য যাব, ওখানে কি করব? কিন্তু যখন আমি অনুষ্ঠান সূচি সাজাতে যাই, সাজাতে গেছি, আমি নীরজ কান্তি রায় স্যারকে বারবার বলেছি অনুষ্ঠান সূচিটা আগে সাজাই, যে অনুষ্ঠান সূচি আমার আগে দরকার। তাহলে আগে দরকার যদি 1 মাস আগেও হতো, তাহলে হল কিন্তু আগের দিন ফাঁকা ছিল, আমরা হলটা আগের দিন নিয়ে 2 দিনে করতে পারতাম। তখন নীরজ স্যার বললেন যে আমাদের তো সময় নেই, না, এখন তো কেউ ছুটি পাবে না, ইসের সময় লোক আসবে না, দরকার কি আমাদের লোক 100 হোক, 230 জন না হয়ে 115 জন হতো, না হলে 70 জন হতো, সেই 70 জনকেই আমরা প্রকৃত শিক্ষা দিতে পারতাম। কেন দরকার ছিল আমাদের এত লোক, এটি আমাদের ভাবতে হবে। তো আগামী বছর আমার সংকল্প যে যে ব্যক্তি সময় দিতে পারবে, ওই চা বিড়ি নেশা থাকবে না, হল ত্যাগ করবে না, যে হলে থাকবে, যে ব্যক্তি ধরেন শিক্ষণীয় আলাপ শ্রবণ করবে, আমি পাগলের মতো বকবো, কিন্তু পাগলের বক্তা যিনি শুনতে চাইবেন, একমাত্র তিনিই হবেন এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত 2য় বার্ষিক জ্যোতিষ সম্মেলনের একমাত্র অংশীদার, এর বাইরে নয়। তাছাড়া আমি এই সম্মেলন থেকে 3 জন লোককে বেছে নিয়েছি, যে 3 জন লোককে আমি আর সম্মেলনে আসতে দিব না। যদিও আমি আজকে নাম বলছি না, আমার সম্মেলনে এই 3 জন লোক আর কোনোদিন অংশগ্রহণ করতে পারবে না আমার জীবদ্দশায়। এইরকম কাতারে যেন আর কেউ না পড়েন, এটা কিন্তু আমার প্রত্যাশা থাকবে। আমি আমার পেটের বিদ্যা দিব, কিন্তু অপাত্রে ঘি ঢালতে আমি রাজি নই। আর আপনাদের
এই জন্মদিনের হুইসে এত পরিমাণের আয়োজন, এটি আমি কখনোই চাই না। আমি চাই, বললাম তো, জ্যোতিষ বিষয়ক আলোচনা। যেমন একজন সুন্দর কবিতা লিখেছেন, কি অ্যাক্রেস, কি অ্যাক্রো, না অ্যাক্রোলিক, না অ্যাক্রোস্টিক কবিতা, অ্যাক্রেটিক। অ্যাক্রেস্টিক প্রদীপ্ত বাবু নাকি? বলেন, প্রদীপ্ত বাবু বলেন এটা কি গুরুজি সিস্টেম? প্রণাম। অ্যাক্রোস্টিক কবিতা ছিল। হ্যাঁ প্রণাম। প্রণাম তো করছি। কবিতা লিখেছেন, কবিতা আবৃত্তিও করেছেন, খুবই ভালো লেগেছে। আমার কিন্তু ভালো লাগেনি। কেন লাগেনি? দেখেন, আমি এটা কিন্তু সুবিনিরে 4 কালারে উনি যে কালারটা দিয়েছেন, আমি বলেছি ওই একই কালার আসতে হবে। তার জন্য সেই ছবির নিচে নিয়ে আমি সেখানে সেট করেছি, যাতে কালারটিরও কোনো রদ বদল না হয়। কিন্তু কেন ওই কালারটি দিলেন? কেন এই কবিতার এই শব্দ চয়নের মধ্যে জ্যোতিষিক কি আছে, এর একটি টিকা ওখানে থাকতে হবে। যতজন কবিতা লিখেছেন, যতজন আর্টিকেল লিখেছেন, শেষের 5 লাইনে বা 10 লাইনে টিকা থাকতে হবে, যে এই টিকার মাধ্যমে আসছে। তা না হলে তার লেখা বর্জন করা হবে, তার লেখা সুবিনিরে স্থান পাবে না। শুধুমাত্র কবিতা লিখেছেন, একজন ব্যক্তিও কবিতা আবৃত্তি করে কিন্তু শোনাননি, যে কবিতা আমাকে নিয়ে, আমার পঞ্জিকা নিয়ে, আমার গোষ্ঠী শুদ্ধ নিয়ে ফুলিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছেন, কিন্তু আসলে সেই কবিতার মধ্যে জ্যোতির কোনো আলো কিন্তু নেই। এই জ্যোতির আলো খুঁজতে ওই কবিতা যে উদ্দেশ্যে লিখেছেন, সেই উদ্দেশ্যের টিকা থাকতে হবে 5 লাইন। যদি ওই টিকা থাকে, টিকা যদি আমার মনোপুত হয়, আমি এত বড় কবিতা কখন পড়বো? সেই টিকা মনোপুত না হলে আমার সুবেনিরে কোনো স্থান পাবে না। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই নিউজ প্রত্যেকের হাতে পৌঁছে দিতে হবে। যদি আমার মনোগত, বিশেষ করে আমার মনের মতো বিদ্যা, যদি এই বিদ্যাকে, যদি আপনারা নিজে কুক্ষিগত করে রাখতে চান, আশেপাশে কাউকে শিক্ষা না দিতে চান, আশেপাশে কাউকে প্রচার করতে না চান, তাহলে আমি এগুলো বন্ধ করে দেব। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা জানেন যে গতকালকেই, ওই গত পরশুদিনেই আমরা হল বুক করে ফেলেছি। আগামী বছর 178 জন লোক ওই একই জায়গায় থাকতে পারবে। আমি আগামীকালকে যখন পরিশোধ, মানে কিছু টাকা বাকি আছে যেটা পরিশোধ করতে যাব, তখনই আমি বলে আসব, 178 জনের ভিতরে যদি কেউ এক খাটে 2 জন, এক রুমে 5 জন, এমনকি কেউ ফ্লোরিং করেও যদি থাকতে চায়, আমার লোক বাইরে যাবে না, অন্য কোথাও থাকবে না। সেই অনুমতিটুকু আমাকে দেবে কিনা? আমি সেই অনুমতি আনার চেষ্টা করব, যে আমার যত লোক আসবে তত লোক ওখানেই থাকবে। অন্য কোনো জায়গায় রেখে আমি কোনো অনুষ্ঠান করতে চাই না। তাছাড়া আমার টাইম মেনটেন করবে না, সেই সময়, সেই মুহূর্তেই ওই সম্মেলন তাকে ত্যাগ করতে হবে। এই সকল নিউজ আমার, আশা করব যে যারা এখানে অংশগ্রহণ করেছেন, আজকের অনুষ্ঠান ডাকার মতো, ধরেন আমার শরীর আছে কিনা আপনাদের অনুধাবন করতে হবে। হৃদয় স্যারের যে কথা শুনলাম, এটি আপনাদের অনুধাবন করতে হবে। সেই অবস্থায় আমি এই যে 4 ঘন্টা এখানে আপনাদের সামনে সময় দিলাম, আমার 5 দিন চেম্বার বন্ধ গেছে, আমার পঞ্জিকার কাজ চলছে, তার ভিতরেও আমি এই যে সময় দিলাম, এই সময়ের মূল্য যে অনুধাবন করতে পারবেন, তারাই শুধুমাত্র গর্বিত অংশীদার হবেন এই সম্মেলনের। আমি কিন্তু বলেছি, ওই সম্মেলনের চিঠি ছাড়ার পরে বলেছি, আজকে সম্মেলনে মানুষ আসছে না, কিন্তু যেদিন আমি খুশি হব, যেদিন আমি আনন্দিত হব, আমার এই সুশিক্ষা সকল স্তরে প্রস্ফুটিত হবে। এবং যেদিন বলবে যে আমি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সম্মেলনে যাব, কিন্তু আমাকে স্যার রেজিস্ট্রেশন নিচ্ছেন না, কিন্তু যদি আপনি একটু বলে দিতেন, আমাকে বলে একটু বলে যদি রাজি করাতেন, তাহলে আমি একটু যেতাম। তাহলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আদর্শ যারা, বিশেষ করে বিজয়ী হয়েছেন 5 জন, যারা মুকুটে ভূষিত হয়েছেন, যারা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, যারা ত্রুটি অংশ পরিপূর্ণরূপে দেখেছেন, এই ত্রুটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। কারণ হচ্ছে, এই ত্রুটি, আমার এই রাগ, আমার ক্রোধ, আমি মানুষকে সম্মান দিতে পারি না, আমি যে যে জিনিসগুলো আমি পারি না, এই নেগেটিভ গুলো বেশি করে ছড়িয়ে দিন, যাতে করে জিস্ট লোকগুলো, খাঁটি স্বর্ণগুলো আমার এখানে আসে।
আমি আগাছা রাখতে চাই না, আমি গ্যাংরিন যুক্ত আঙ্গুল রাখতে চাই না। গ্যাংরিন হয়েছে, আঙ্গুল কেটে ফেলে দেবো, কিন্তু ওইটা পচতে পচতে ভিতরে প্রবেশ করবে, এটি আমি চাই না। আমি আমার বিদ্যা তখনই দিব যখন, যেমন আপনারা আমাদের শিক্ষার্থী, আমার শিক্ষায় শিক্ষার্থী, শিক্ষিত শিক্ষার্থী যারা 2 ঘন্টায় কুস্তি করতে পারে, 1 ঘন্টায় কুস্তি করতে পারে, 10 মিনিটে কুস্তি করতে পারে, তারা আমার শিক্ষার্থী হওয়ার যোগ্য নয়। আমার সামনে যদি দেখাতে পারে আমার 1 ঘন্টা 10 মিনিটে 300 শব্দের আর্টিকেল লিখতে পারেনি, লিখে জয়ী হতে পারেনি, সে ব্যক্তি কেমনে 30 মিনিটে কুস্তি করে দেয়? যদি সেই এআই পদ্ধতিতে বা ধরেন ওই কি বলে চ্যাট জিপিটির মাধ্যমে যদি ভাগ্য গণনা করতে পারা যায়, আমার এখানে সময় দেওয়ার স্থান তাদের নেই। তারা আমার ক্লাসেও যোগদান করতে পারবে না, আমার অনুষ্ঠানেও যোগদান করতে পারবে না, কোথাও তাদের স্থান কিন্তু নেই। এমনকি 5 মিনিটে যারা বশীকরণ করতে পারে, 10 মিনিটে পারে, 10 দিনে পারে, 5 দিনে পারে, এমন লোকের স্থানও আমার এই সম্মেলনে বা আমার এইখানে স্টুডেন্ট হওয়ার যোগ্য নেই। নীরজকান্তি রায় স্যারের দৃষ্টি আকর্ষণ করব, আগামী জানুয়ারির আগে আমাদের যে ফর্ম হবে, ফর্মে কিন্তু আমাদের লিপিবদ্ধ থাকবে যে এই কোচিং সেন্টারের নিয়ম নীতি, 5 লাইনের আর্টিকেল সংক্ষেপে ফর্মের নিচে থাকবে। সম্মেলনের বা এই কোচিং সেন্টারের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকে শেয়ার করবে কিনা, হ্যাঁ না, প্রত্যেকে প্রত্যেক মাসিক বেতন দেবে কিনা, হ্যাঁ না, প্রত্যেকে কোর্স সম্পন্ন করবে কিনা, ইয়েস অর নো, এভাবে 5টি প্রশ্ন কিন্তু আমাদের ফর্মে লিপিবদ্ধ থাকবে। এই লিপিবদ্ধ অনুযায়ী যদি কোনো শিক্ষার্থী ভর্তি হন, তবেই না সে আমাদের শিক্ষার্থী হবেন, নচেত আমার শিক্ষার্থী হওয়ার প্রয়োজন নেই। আমি আমার প্রাথমিক ব্যাচ, উচ্চতর ব্যাচ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকলের কাছে কায়মনোবাক্যে বলছি, আমার এই 3জন লিস্টেড হয়েছে, আমার অনুষ্ঠান করার উদ্দেশ্য ছিল মানুষ চিনা। আমি আপনাদের কাউকে চিনি না, আমি কি মানুষ চিনেছি সেটা আমি জানি। আমি 3জনকে ইতিমধ্যে নোট করেছি, এই 3জন আসতে পারবে না। আমার যেন, আপনারা দেখেছেন যে ক্লাসের ভিতর থেকে একজনকে আমাকে বহিষ্কার করতে হয়েছে, সে সম্মেলনে আসার জন্যও কিন্তু আমার কাছে আবেদন জানিয়েছিলেন। এমনকি সে বলেছেন আমাকে কি একটু এই ক্লাসের ভিডিও গুলো দেখার অনুমতি দেওয়া যায় কিনা, এ আবেদনও করেছেন। আমি কিন্তু কোনো আবেদন একসেপ্ট করিনি। তো আমার প্রতিষ্ঠান আমি নিজে তৈরি করেছি, আমার চোখের জল আর মাথার ঘাম দিয়ে, অর্থাৎ সেখানে এই আগাছা যুক্ত কোনো অবস্থান তৈরি হবে না। যারা জ্যোতির আলো বিচ্ছুরণ ঘটাতে চান, জ্যোতিষকে পেশা হিসেবে নিতে চান, এই মুনি ঋষিদের বাক্য প্রচার করতে চান একেবারে বেদের বাণীর মতো, সেই সকল ব্যক্তিদের চাই। আমি সেটি 5জন হোক, সেই 5জন নিয়ে চলতে আমি রাজি আছি। কিন্তু আমার শিক্ষা তখনই পাবেন। এখনো পর্যন্ত ক্লাসে আমি অনেক কিছু এড়িয়ে যাই। কেন এড়িয়ে যাই? আপনাদের এত ভালোবাসি কিন্তু কেন এড়িয়ে যাই? আমি তো আশা করেছিলাম আমার আপার ব্যাচের যে সকল শিক্ষার্থীরা, তারা তো অনেক কিছু শিখেছেন, তারা কেন উইলিংলি যে বক্তব্য দেননি বক্তব্যের সময়? কেন হাউজের উপরে অন্য জ্যোতিষদের উপরে আশ্রয় নিয়েছেন? এই আশ্রয় নেওয়ার সুযোগ আমি আর দিব না। সেটি আগে আমি আমার পরিকল্পনা কিন্তু সাজিয়ে ফেলেছি যে সম্মেলনে যোগদানের আগে মিনিমাম 10 দিন আগে সম্মেলনের ফর্ম নেওয়া বন্ধ করতে হবে। দিলীপ সূত্রধর মিউট করুন। ফর্ম নেওয়া বন্ধ করতে হবে। ওই 10 দিনের মধ্যে কিন্তু জুম মিটিং হতে হবে মিনিমাম 3 দিন। যারা উপস্থিত হবে তাদেরকে নিয়ম নীতি শেখাতে হবে। সেই সম্মেলনে যোগদান করা, নিয়ম নীতি যদি শিক্ষা না দিতে পারেন, তাহলে তাকে সম্মেলনে আনার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমার উচ্চতর এবং প্রাথমিক ব্যাচ প্রত্যেকের কাছে মানে 72 ঘন্টার মধ্যে নোটিশ যেতে হবে যে আমার এই সম্মেলনের প্রচারের মাধ্যমে বা আমার ক্লাসের প্রচারের মাধ্যমে, আমার এই শিক্ষার প্রচারের মাধ্যমে আমি কিন্তু আপনাদের এই জন্মদিনকে স্বাগত জানাবো, আপনাদের হুইশকে আমি গ্রহণ করব। এখনো পর্যন্ত আপনাদের যে সুন্দর যে বাইন্ডিং করে আপনারা যে বাণী লিখে দিয়েছেন জন্মদিনের উপহার, আমি শুধু প্রথম লাইনটি পড়েছি, বাকি অংশ কিন্তু পড়িনি। আমি তখনই পড়বো বা তখনই অনুধাবন করব যে আপনারা এত সুন্দর সাহিত্য দিয়েছেন, ওখানে পাঠ করার সময় তো আমি শুনেছি, শুনেই আমি দৌড়িয়ে মাইকের কাছে গেছি।
কারণ হচ্ছে এত সুন্দর ভাষা আমি জীবনে শুনেছি কিনা সন্দেহ। কারণ আমি সাহিত্যিক না, আমি না, আমি কোনো কিছুতে নেই, কিন্তু আমি সেটি শুনেছি, আমি সেটি অনুধাবন করেছি। এটি আমার তৃপ্তির খোরাক নয়। আপনারা যে একই ব্যক্তিকে নীলা দেবেন, বা একই ব্যক্তিকে ক্যাটসাই দেবেন, একই ব্যক্তিকে গোমেদ দেবেন, একই ব্যক্তিকে পান্না দেবেন বা মুক্তা দেবেন, এই দেবেন, এটি কার কখন দরকার, কার আগে কার পিছে দিবেন, কোন ওষুধটা আগে খাবে, কোন ওষুধটা পরে খাবে, কোন ওষুধটা রাত্রে খাবে, কোন ওষুধটা সকালে খাবে, কেন এটি নির্ধারণ হয়েছে? আয়ুর্বেদ থেকে যেহেতু এটি আসছে, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র সবার উপরে, আর আরো শত শত হাজার বছর আগে আসছে জ্যোতিষশাস্ত্র। তাহলে সেটির নিয়ম কে পালন করেন, কোনজন ব্যক্তি পালন করেন, সেই পালন করার পদ্ধতি, সেগুলো যদি শিখতে হয়। এগুলো শুধু নয়, এ তো একটি টপিকস মাত্র। তো এই রকম যদি যে আমাদের নীরজ স্যার এত সুন্দর বাস্তুশাস্ত্রের শিক্ষা দিলেন, কিন্তু আমি কথা না বলে পারলাম না। ওই সরি, জেকে দেব স্যার। তো যে আমি তখন একটু বলেছিলাম যে শাঁখারী বাজারে বা কলকাতা, পুরাতন দিল্লি যে সকল ঘর রয়েছে, এমনকি আমাদের এই ঢাকা আম, ঢাকা ওই তোরই মোহাম্মদপুরে যে জেনেভা ক্যাম্পের এমন ঘর আছে যে 7 ফুট বা চওড়া, আর হচ্ছে 50 ফুট লম্বা। এই 7 ফুটের মধ্যে তারা 4টা 5টা বাচ্চা নিয়ে তার ভিতর কিভাবে ওই ঘরের ভিতর দিয়ে যাত্রা করে, ঠায় দায় ঘুমায় কি করে, আপনারা স্বচক্ষে যেয়ে দেখে আসবেন। বেদেরা একটি ঘরে কিভাবে বসবাস করে। এমনকি একটু খারাপ কথা যদি বলি, পতিতালয়ের ঘরগুলোও কিন্তু বড় হয় না, ছোট ছোট ঘর হয়। সেই ঘরের ভিতর মানুষ বসবাস করে। সেখানে বাস্তুর ত্রুটি, পতিতালয় থেকে ইনকাম করে কি কেউ ধনী কোটিপতি হয়নি? ওই জেনেভা ক্যাম্পের মানুষ কি কেউ ধনী কোটিপতি হচ্ছে না? বা ধরুন আপনার ওই কি এই এই যে কলকাতা পুরাতন শহর বা শাঁখারী বাজারে এই যে মানুষ ত্রুটি নিয়ে বসবাস করে, তারা কি বড় হচ্ছে না? তাহলে সেই ত্রুটি মুক্ত করার উপায় কি? তোমার কথা হচ্ছে ত্রুটি যদি ধরে দিতে পারি, ধরে দিতে আপনারা সবাই শিখবেন, কিন্তু মুক্ত করার পদ্ধতি টুকু হয়তো আমি কিছুটা শিখাবো। যাচাই করে আপনাদের দেখতে হবে যে মুক্ত করার ত্রুটিটা আসলে আমারটা সঠিক কিনা। তাহলে সেই শিখতে গেলে আমার হৃদয়কে আগে আপনাদের ভিতর নিতে হবে। আমি আপনাদের পেয়ে সত্যিকার অর্থে মানে ধন্য, আবেগ আপ্লুত, এবং আমি সত্য যে আপনাদের মতো মহান ব্যক্তিদের চরণ ধরি। আমার বাড়িতে না পড়লেও আমার সেই বডি মানে কনফারেন্স আমি পড়েছি, সেই কনফারেন্স আমি আমার ললাট দেখেছেন, কিন্তু ললাট আমি আপনাদের চরণে ছুঁয়েছি, আপনাদের বিদ্যা ছুঁয়েছি। কিন্তু কথা হচ্ছে সেই যে জায়গাটি হবে সেটি পূর্ণভূমি হবে, আমি সেই খালি চরণ ছোঁয়াবো। নচেত কিন্তু আমি প্রচন্ড ঘাড়ো মানুষ, প্রচন্ড বেগলাস মানুষ। আমি কিন্তু আমার বাবাকে পর্যন্ত আমি তাড়া দিয়ে বসিয়ে রেখেছি যে এই জায়গায় বসে থাকো। অর্থাৎ নীতির কাছে আমি, আমার বাবা, মা, আমার গুরুদেব, আমি, বা যত বড় ধর্ম যাজক, যত বড় যাই হন না কেন, আমি আমার নীতির কাছে কিন্তু ছাড় দিতে রাজি নই। আমি সর্বপ্রথম জানি যে ওই যে একটি কথা আগে বলে গেছি, এটি শিক্ষা যে আমি তো দেহ শুদ্ধির জন্য আমি নিরামিষ আহার করছি, আমি একাদশী পূরণ করছি স্বয়ং ভগবানের জন্য। তো আমি কি ভগবানের জন্য আগে আমি পবিত্র হয়েছি কিনা? আমি সারাদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমার 64 মালা জপ করতে হবে, আমার বৃন্দাবন পরিক্রমা করতে হবে, আমার এ করতে হবে, সে করতে হবে, তোমার অনেক কিছু করতে হবে। তোমার মনের ভিতর যদি তোমার সেই পবিত্রতা না আসে, আমরা একটা কথা জানি, আমি জানি, আমরা জানি কিনা জানি না, আমি জানি মলমূত্র ত্যাগে প্রভু যার মুখে হরিনাম জাগে। আমি জানি যে আমি দেখেছি, আমি যাচাই করে দেখেছি। গতকালকে ট্যুরে আমি বলেছিলাম আমি চোখে কম দেখি, আপনারা তো কেউ চশমা গিফট করেননি, আমি চশমা আপনাদের কাছে চাইনি। তারপরে বলছেন একজনের হাত দেখতে,
আমি বলছি আজকে আমি স্নান করে আসিনি। আমার জীবন ইতিহাসে পূজা থেকে শুরু করে আমি স্নান না করে বাড়ির থেকে বের হই না আজ পর্যন্ত। তো যাই হোক, পরবর্তীতে হ্যাঁ আমি হাত ধরে দেখিয়েছি, যদি আমি তাই বলবো, অর্থাৎ আমি মুখে যেটি বলবো সেটি আমার মানে, ওই যে শিক্ষকরা বলেন, আমি যেটা বলবো সেটা তোরা করবি না, আমি যেটা করব সেটি তোরা লক্ষ্য করবি। অর্থাৎ আমি কেন বলি সেটি আপনাদের অনুধাবন করতে হবে, যে কেন বলেছি আমি চোখে দেখি না, আমি কেন বলি আমার মোবাইলে স্ক্রিনটা ডিস্টার্ব, আমি কেন পাথরটি চিনতে পারছি না, মোবাইলে কেন আপনার হাতটি দেখতে পাচ্ছি না, কেন বলি, কেন উত্তর খোঁজার মতো সক্ষমতা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রত্যেক শিক্ষার্থীর ভিতর হয়ে উঠুক, এটাই তো আমার প্রার্থনা। কিন্তু আগাছা থাকলে, যন্ত্রণাদায়ক থাকলে, মনে কষ্ট থাকলে, এই যে অমুক খেতে পারছে না তা নিয়ে কষ্ট থাকলে, অডিয়েন্সে গন্ডগোল হচ্ছে সেটি নিয়ে কষ্ট থাকলে, বাইরে যাচ্ছে খেতে একসঙ্গে শৃঙ্খলাবোধ না থাকলে, তাহলে কোথা থেকে আমার বিদ্যা বের হবে? আর কখন থেকে আপনারা বিদ্যা নেবেন? যত কথাই বলুন না কেন, শ্রদ্ধাবান লবতে কেন, এটিকেও পর্যন্ত আমি উল্টে ফেলেছি, যে আপনাকে আমাকে শুধু শ্রদ্ধা দেখাতে হবে না, আমাকে বুকে জড়িয়ে ধরতে হবে না, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না। আমি পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহ্য করি না, আমি গুরুজি ডাকটা সহ্য করি না। একমাত্র অন্তরে স্থান দিয়েছি জে কে দেব স্যার এবং নীরজ স্যারকে। নীরজ স্যার বলেছেন, 21শে ফেব্রুয়ারি বলেছিলেন যে আজকের দিনটা অন্তত আপনি এটা মানে নেন, আপনার শিক্ষক বা আপনার সন্তানরা একটু প্রণাম করবে, এটি একটু মেনে নেন। উনার কথাটি আমি জানি না কোন জন্মে শিক্ষিত সাধনা রয়েছে, তাই না উনার কথা আমার মানতে হয়েছে। তারপরেও কিন্তু আমি আমার নীতিতে অনড় ছিলাম। গতকালকেও এত লোকের ভিড়ের মধ্যে এই সম্মেলনে অনেকেই আপনারা প্রণাম করতে আসছে, আমি কাউকে ঠেকাতে পেরেছি, কাউকে পারিনি। তো এটা হচ্ছে আমার ব্যর্থতা, আমি ঠেকাতে পারিনি। আমি প্রণাম পাওয়ার যোগ্য নই, আমি জ্যোতিষের প্রণাম পাওয়ার যোগ্য। জ্যোতিষ শাস্ত্রের পরে প্রণাম করুন, যেমন আপনার বেদকে প্রণাম করুন, গীতাকে প্রণাম করুন, রামায়ণকে প্রণাম করুন, মহাভারতকে প্রণাম করুন, আমাকে নয়। ওইখানে যদি প্রণাম একসেপ্ট হয়, তবেই সেই প্রণাম ঘুরে আমার কাছে আসবে। আমার খুলনা চেম্বার যারা দেখেছেন, আমার চেম্বারের ভিতরে কিন্তু সব দেব দেবীর ছবি। জীবনে কেউ কোনোদিন চেম্বারের ভিতরে প্রণাম করতে পারেনি। আমি বলেছি যে এখানে সব ঠাকুরের স্থান, এখানে মন্দির, এখানে কোনো প্রণাম পাবে না। যদিও ঢাকা শহরে আমি সেটি করতে পারিনি, চট্টগ্রাম চেম্বারে সেটা করতে পারিনি, কলকাতার চেম্বারেও সেটি করতে পারিনি, কিন্তু আমার খুলনা চেম্বারে কিন্তু করা আছে। যারা দেখেছেন তারা অনুধাবন করেছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো লক্ষ্য রেখে আজকের দিন থেকে আমার একটি মাত্র শিক্ষার্থীদের জন্য সংকল্প হয়, প্রত্যেকে যেন আমার কথাগুলো মেসেজ তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, যে আমি চাই নিরেট শিক্ষা ব্যবস্থা, নিরেট প্রচারণা ব্যবস্থা, নিরেট লেখনী ব্যবস্থা। প্রত্যেকের লেখার হাত ভালো করার জন্য এত টাকা খরচ করে আপনাদের লেখার হাত তৈরি করার জন্য সুবেনির তৈরি করেছি। আমি তো আমার জীবন দশায় এত ভালো সুবেনির আমি দেখিনি। আমি যত সম্মেলনে গেছি, আমার আমার জিনিস আমি প্রশংসা করছি, এটি কিন্তু কোনো ক্রমেই হয় না। আপনারা যাচাই করে দেখবেন। তাহলে আপনাদের লেখা যদি আমি যাচাই করি, একজনও আমার লেখা এই সুবেনিরে লেখার স্থান পাওয়ার কথা নয়। কিন্তু অনেকেই আমার এই দুর্বলতা ভেবে যদি মনে করেন যে লেখা দিলেই তো স্যার ছেপে দেয়, কিন্তু স্যার কত কঠোর, স্যার কত নীতি কঠোর, স্যার কি করে দেখাতে পারে সেটি আপনারা এখনো দেখেননি। যদি শুরু হয়, আমি বলেছি, আমি যেদিন বলেছিলাম অনলাইন শিক্ষা পদ্ধতি চালু হবে, আমার 7জন টিচার একযোগে বেরিয়ে গেছিলেন। আপনারা শুনেছেন সে কথা। আমি বলেছিলাম আমার কোনো টিচারের প্রয়োজন নেই, আমি প্রিন্সিপাল কথা দিচ্ছি, অনলাইন আপনার ব্যানার থাকলে হবে, ব্যানার থাকলে হবে, না থাকলেও হবে, আপনার স্যাররা থাকলেও হবে, না থাকলেও হবে। আমি এককভাবে শুরু করেছিলাম। আমি আজকে দৃঢ়তার সাথে বলতে চাই যে আমার একক সিদ্ধান্ত, যেহেতু আপনাদের মতামত নিয়ে কিন্তু সিদ্ধান্ত দেইনি, ঠিকই আগামী বছর 12-13 তারিখ পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, ঐশীকে শিলবাবু তিথি বলুক আর যাই বলুক, আমি আমার নীতিতে বিশ্বাসী। দুদিন কিন্তু সম্মেলনের ঝংকার বেজে উঠবে, কখন কাকে কিভাবে প্রচার করতে হবে, কাকে কিভাবে নিতে হবে, কাকে কোন দায়িত্ব দিতে হবে,
কাকে কি শিক্ষা দিয়ে এখানে আনতে হবে, কোন শিক্ষায় শিক্ষিত হলে সে এই ব্যক্তি এখানে আসতে পারবে, তারাই আসবে। আমি কিন্তু এই সম্মেলন ডেকে বলেছিলাম যে আমার সম্মেলনে হাউস ভরার দরকার। আমি বলেছিলাম বাজার থেকে আমি আম, মানে কুলি ডেকে এনে ফতুয়া গায়ে দিয়ে এনে বসায় মাথা দেখাবো, এটা আমার মনের কথা। আমি কোনোদিন তা আনতে চাইনি। আমি চাইলে আমার ক্লায়েন্ট সমাজ, আমার আত্মীয় সমাজ যদি জন্মদিনের নিমন্ত্রণ দিতাম, ওই রকম হল ভরতে আমার এই তিনজনকে বাদ দেওয়ার মতো আগাছা আমার প্রয়োজন হতো না। আমরা তারা এসে বরং সুন্দরভাবে আমার ক্লায়েন্টদের মধ্যে যদি নিমন্ত্রণ দিতাম, আমার 150-200 লোক এসে সুন্দরভাবে জন্মদিন উইশ করে চলে যেত। আমি যদি আমার প্রচারণা চাইতাম, ওটা দিয়েই জন্মদিনের প্রচার হলে কেসিপালের জন্মদিন হয়েছে, কেসিপালকে কেসিপালের স্লোগান, ওকে, এর বেশি আমার আর প্রয়োজন ছিল না। তো আপনাদের আমি কেন চেয়েছি, আমি জ্যোতিষকে ভালোবাসি। আমার অনেক পেশা থাকা সত্ত্বেও আমি জ্যোতিষে আত্মনিয়োগ করেছি। যতদিন বেঁচে থাকবো ততদিন করব। তার মধ্যেও কিন্তু আমার একটা সংকল্প ছিল, সেটি পার হয়ে গেছে। আমি বলেছিলাম যে একটা মানুষ 25 বছর 30 বছর চাকরি করে তারপরে রিটায়ারমেন্টে যায়। এমনকি আমি জানি আমার আরেকটি মূল মন্ত্র, আমি সবসময় জানতাম যে আপনারা শুনেছেন গুরু দক্ষিণা। গুরু দক্ষিণায় যেমন গুরু বলেছিল যে কোনোদিন আর তাপস পাল কোনোদিন গান গাইবে না, তাহলে গুরুর নির্দেশে কিন্তু সে গান গায়নি। কোন দিন গান গাবে তার জন্য একটি অপশন রেখেছিল, এই অপশন যেদিন হবে সেই দিনই সে গান গাবে। তো গুরু দক্ষিণা স্বরূপ সেই তাপস পাল, সেই শিক্ষিত, মানে সেই শিল্পী, নন্দিত শিল্পী কিন্তু ততদিন আর গান গায়নি। তো আমার ইচ্ছা ছিল যে 24 বছর 2 যুগ পূর্ণ হবে, হঠাৎ করে বন্ধ করে দেবো জ্যোতিষ শাস্ত্র, যে আর জ্যোতিষ করবো না, এটি আমার ইচ্ছা ছিল। কিন্তু তার আগে যত লোক জেনে গেছিল, তারা আমাকে এমন ভাবে এসে কৃষ্ট করে ধরেছে যে না, এটি ছাড়া যাবে না, কোনো ক্রমেই নয়। আমি জানি যে ডাক্তার বুড়ো হলে পালকে চড়ে, দর্জি বৃদ্ধ হলে শকুন পড়ে, আর হচ্ছে রানী বৃদ্ধ হলে হিজলা ঘাড়ে। তো ডাক্তার দর্জি, ওই সরি, ডাক্তার জ্যোতিষ, এরা যত বয়স বাড়ে তত তাদের ডিমান্ড বাড়ে। কিন্তু আমি চেয়েছিলাম আমার ডিমান্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, আমি এখন থেমে যাই। অর্থাৎ আপনারা আমাকে আমার ডিমান্ড বাড়িয়ে দিতে পারবেন না, আপনারা বাড়িয়ে দেন এটাও আমি প্রত্যাশা করি না। ঈশ্বর আমাকে যে ডিমান্ড দিয়েছে, যে স্তর দিয়েছে, আমি সেই স্তরেই যেতে চাই। আমি তার উপরে যেতে চাই না, আপনাদের উপর ভর করে যেতে চাই না। কিন্তু আমার নীতি আদর্শ, আমার ব্যানারের নীতি আদর্শ, আমার এরপরে সংগঠন হবে, যে সংগঠন হোক সেই সংগঠনের নীতি আদর্শ, অর্থাৎ আমার মুখ দিয়ে ঘোষিত যেটি হবে সেটির নীতির বাইরে যারা থাকবেন, এখন থেকেও আপনারা ক্লাস থেকে ছেড়ে দিতে পারেন। তার জন্য গ্রুপে লেখার দরকার, গ্রুপে লিখবেন। ব্যক্তিগতভাবে মেসেজ দিতে হয়, ব্যক্তিগতভাবে মেসেজ দেবেন, এটার অধিকার আপনাদের রয়েছে। না হলে আমি এক মেসেজ দেব। আমি কিন্তু অনেক বাছাই করেছি, আমার চোখ হচ্ছে শকুনের চোখ, আমি 200 কিলো দূরের থেকে দেখতে পাই, যদিও আমি চোখে দেখি না বলি, কিন্তু আমি দেখতে পাই। তো সেই চক্ষু দিয়ে যেহেতু বিচার করেছি, 3জনকে মার্ক করা হয়ে গেছে, 2জনকে হাফ মার্ক করেছি, আর একজনের কাছে নত হয়েছি, যাকে বলেছি ওই তাড়া দিয়েছি। এ ব্যতিরেকে আগামী বছর আসার আগে আমাদের এইভাবে কিন্তু এই অনুষ্ঠান পরিচালিত হবে। এমনকি এই যে পদকটা, দেশ বিদেশের সবাই, সকল শ্রেণীর সবাই অংশগ্রহণ করতে পারবে 5টি সাবজেক্টের উপর লেখা দিয়ে। সেই 5টি সাবজেক্টের উপর যারা বিজয়ী হবে তারাই হচ্ছে এই পদকটি পাবে। অর্থাৎ এই পদককে ছোট করে দেখেন আর বড় করে দেখেন, কোনো বিষয় নেই আমার। আমি 5জন রাস্তার মানুষকে ডেকে এনে দেব, সেটি আমার সিদ্ধান্ত। অর্থাৎ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জুরি বোর্ডের সিদ্ধান্ত। ওই যে ছবি দায়িত্ব আরেকজনকে দিতে পারি, তার লেখা ছাপা হবে, সেটি আমার উপর নির্ভর করবে। আমি বলবো ছাপা হবে না তো ছাপা হবে না। যদি কেউ কোন রকম আন্দোলন, কোন রকম বিপরীত বিপরীত কথাবার্তা আমার কর্ণকুহুরে আসে, তাহলে সেদিন সেটিকে আমি ভালো দৃষ্টিতে দেখব না। এই কথাগুলো আমি সম্মেলনে বলতে চেয়েছিলাম, আমি সময় পাইনি। আপনারা অভুক্ত, কেক কাটার জন্য ব্যস্ত, জন্মদিনকে এত বড় আকারে ইয়ে করেছেন, আমি বলতে পারিনি। তার জন্য এত
অসুস্থতার ভিতরেও আমি দ্রুত আজকে মিটিং ডেকেছি, আমি নীরজ স্যারের কাছে অনুমতি নিয়ে নি, জেকে দেব স্যারের কাছে অনুমতি নিয়ে নি। আমি ঘুম থেকে জেগেই নোটিশটা আগে লিখেছি। আমি কালকে রাত্রে মনের ভিতরে এটা বলেছি যে দোষ ত্রুটি যদি ওই অনুষ্ঠানের ভিডিও প্রচার হওয়ার আগে যদি এই ভিডিও প্রচার না হয় তাহলে মানুষ বুঝতে পারবে না। অর্থাৎ আমার এই শেষ সময়ের যে বক্তব্য, এটি হচ্ছে আপনাদের জন্য আজকের বিশেষ করে কি বলবো, এটি হচ্ছে দীক্ষা মন্ত্র। অর্থাৎ কে আসবে না আসবে তার জন্য দীক্ষা মন্ত্র হচ্ছে এটি। পরের অংশ পরবর্তী সম্মেলনে আপনারা কিভাবে বক্তব্য দেবেন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বাইরের জ্যোতিষদের মধ্যে, বিদেশি জ্যোতিষদের মধ্যে প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হবে। 2 দিন ব্যাপী যেহেতু অনুষ্ঠান হবে, ওই প্রতিযোগিতায় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার জিতবে নাকি বাইরের জ্যোতিষরা জিতবে সেটি দাঁড়িপাল্লায় মাপা হবে। সেটিও কিন্তু একটু রিপোর্ট মাপবে। যেদিকে ভার হবে সেদিকেই কিন্তু প্রিন্সিপাল যাবে, আর যেদিকে হালকা হবে সেদিক থেকে কিন্তু সরে যাবে। আপনারা যতই আশীর্বাদ চান আর যত যাই চান, যত আমার কাছে প্রত্যাশা করেন, সব প্রত্যাশা কিন্তু সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাই আজকের এই শুভক্ষণে আমাদের একটাই সংকল্প হওয়া উচিত যে আগামী বছরের যেহেতু ঘোষণা, হল বুকিং হয়ে গেছে অলরেডি, তো সেহেতু আমাদের স্ব স্ব জায়গা থেকে যেন আমরা মাঠে নেমে যাই। জানুয়ারির 1 তারিখ থেকে যেহেতু আমাদের শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে, অনেকে শেষ মুহূর্তে এসে এমন চাপ দেন যে আমাদের শেষে শিক্ষার্থী বেশি নিতে হয়। এবার 50 জনের জায়গায় আমাদের 62 জন নিতে হয়েছে। তো আগামী বছর আমার টার্গেট 100, ঠিক টার্গেট 100। এই 100 আমি আশা করব যে আমার পূর্ণ হলে হবে, না হলে মাত্র একজন হবে, তবু ব্যাস ওইটা চলবে। তো সেই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। আপনাদের কি করণীয়? কোনো কাজ ভাগ করে দিতে চাই না, আমার এই বক্তব্যটাই হচ্ছে ভাগ। এখন আমার 62 আর 25, 62, 72, 82 আর 5, 87 জন শিক্ষার্থী। 87 জন শিক্ষার্থীর কাছে এই মেসেজ পৌঁছানো চাই। কিভাবে পৌঁছাবে সেটা আপনাদের দায়িত্ব। আর যদি পৌঁছাতে না পারেন সেটিও কিন্তু আমার কাছে লিখে দিতে হবে, আমরা পারবো না এই মেসেজ পৌঁছে দিতে। আমার কাছে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। আবার আরেকটা জিনিস দেখেছি, অনেকে এই সম্মেলনের ভিডিও মানে প্রচার ফেসবুকে শেয়ার করেছেন। মানুষের 2-3টে করে ফেসবুক থাকে, যে ফেসবুকে ফ্রেন্ড সংখ্যা মাত্র 20 জন, 30 জন, 50 জন, একটা খুলে রেখেছেন, সেইটা দিয়ে আমার ভিডিও দেখেন। তার আরেকটা মাদার আইডি আছে, সেটাই প্রায় 4,000 ফ্রেন্ড আছে। অথচ আমার এই সম্মেলনের প্রচার ওই 200 ফ্রেন্ডের ওই ফেসবুকটাই করেছেন। এমনও লোককে দেখেছি যে এই সম্মেলনের একটি ভিডিও মানে সরি একটি বিজ্ঞাপন কেউ একটা লাইক দেননি, একটা দেননি, মানে শেয়ার করেননি। অথচ 39,000 লাইক কিন্তু আমার এই সম্মেলনের পড়েছে। যদিও আমি অন্য কৌশলে ফেলেছি, যে কোনো ভাবে ফেলি, তবু আমি দুনিয়া ব্যাপী কিন্তু এটার প্রচার করেছি। অর্থাৎ আমি কি করতে পারি? আমার যদি সেই মহান সৃষ্টিকর্তা যদি সুস্থ রাখে, যদি আমার এই মনোভাব থাকে, মনোভাব যদি উল্টে না যায়, আমি কি করতে পারি এটি কিন্তু জানি। আমি কিন্তু বলেছি শিক্ষার্থীরা আমার হচ্ছে হৃদস্পন্দন। শিক্ষার্থীরা সরে গেলে আমার হৃদয় স্পন্দন থেমে যাবে। আর ওই যান্ত্রিক আমার যে ইঞ্জিনিয়ার অংশমান মালাকা যে দাদা রয়েছেন, উনি যান্ত্রিক পেসমেকার দিয়ে আমার এই হৃদয়কে বাঁচিয়ে রাখতে পারবেন না। তখন আমি যদি একবার ঢলে পড়ি যে জ্যোতিষদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে আমার কাছে, সেদিক যদি ঢলে পড়ি, জীবনেও কিন্তু আপনারা আপনাদের দিকে আর আনতে পারবেন না। এটি যেন মাথায় থাকে। আমি কোনোদিন এই ধরনের রূঢ় আচরণমূলক বক্তব্য আমি কোনোদিন দেইনি। আমার দৃষ্টতার জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে শিক্ষণীয় আলাপ করতে চেয়েছিলাম, পারিনি, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু এই বক্তব্য অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এটি হচ্ছে আমার নির্দেশ। যদি শিক্ষার্থী হয়ে থাকেন, আমি শুধুমাত্র শিক্ষার্থী যে কয়জন গুনেছি, এই কয়জনের প্রত্যেকের প্রোফাইল আমি কিন্তু চেক করি, আমি চেক করতে চাই। এবং এই কনফারেন্সের যত ছবি, যত ভিডিও দিয়ে কালকে থেকে শুরু হবে, সব ভিডিও করা
ইউটিউবে ছাড়া, আমার ফেসবুকে ছাড়া, এগুলো ছাড়া কিন্তু শুরু হবে। আপনারা প্রচার করবেন কি করবেন না সেটা আপনারা জানবেন। আমার দৃষ্টিতে যখন পড়বেন তখন আগামী বছর সম্মেলনের রেজিস্ট্রেশনে কিন্তু বাদ পড়বে। এটির দায়িত্বও কিন্তু বিশেষ করে ভাগ করে দেওয়া হয়ে গেছে, আমার একার মস্তিষ্কে না নিতে পারলেও এমন সফটওয়্যার রয়েছে। আমরা যখন ইউটিউবে প্রশ্নোত্তর পর্ব দিতাম, তখন এক লোক দুই তিনবার কমেন্ট করেছে কিনা, এক লোক গত সপ্তাহে উত্তর নিয়েছে, এই সপ্তাহে আবার উত্তর নিচ্ছে কিনা, এটি আমরা যেহেতু বের করতে পারতাম হাজার হাজারের মধ্যে থেকে, যখন আমরা বের করে নিতে পারতাম, তো আপনাদের এই মাত্র 230 জন শিক্ষার্থীর মধ্যে, মানে এই কনফারেন্সে অ্যাটেন্ডেন্সের মধ্যে বের করে নিতে পারবো না? এটা হয়? বা আপনি নাম পাল্টে আমার সম্মেলনে আসবেন, এটি আমি বের করতে পারবো না? পারি কিনা আপনারা দেখেন। তো যাই হোক, সেটি আমরা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এটা আমরা দেখাবো। এটা আমার গর্ব নয়, এটি হচ্ছে আমি চাই শৃঙ্খলা, আমি চাই জ্যোতির আলো ছড়াতে। জ্যোতির আলো যে ছড়াবে না, সে আমার শিক্ষার্থী হওয়ার যোগ্য নয়। তো ধন্যবাদ সবাইকে। অনেক রাত হয়ে গেছে, অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্টমূলক কথা আপনাদের শুনিয়েছি। কারণ প্রথমে কিন্তু আমি, দেখেন আপনাদের, আমার অনুষ্ঠানের ত্রুটিগুলো শুনেছি, ভিডিওর তো সামনের অংশে এই ত্রুটিগুলো যাবে, তাহলে কি বদনাম কার হবে? আমার হবে। কিন্তু আমি সেই বদনাম অংশ কিন্তু আগেই প্রচার করব। আমার এই লাস্টের বক্তব্য তো সবার শেষে যাবে, তো আমার লাস্টের বক্তব্য কেউ অত দূর টেনে 1 ঘন্টা 1 ঘন্টা টেনে ও আর কেউ দেখবে না। তো আমার দেখার দরকার নেই, আমার শিক্ষার্থীদের মধ্যে দেখলেই আমি তাতেই ধন্য হব। আর কারো আমার দেখানোর দরকার নেই। আমি আগামী বছর বাছাই করার জন্য ঠিকই ওই অনলাইন মিটিং করে ব্যক্তিগতভাবে, তার চারিত্রিকগত দিকে, তার ধর্মগত দিকে, তার গোত্রগত দিকে, মানে সকল দিকে আমি নজর কিন্তু রাখবো, রেখে তারপরে আমি আনবো। স্বচ্ছ সুন্দর অনুষ্ঠান চাই, এই ব্যাপারে কোনো ছাড় হবে না। সবাই জ্ঞাত হয়েছেন? আর কোনো কিছু? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। বিপ্লব কুমার ধর, বাবু বিপ্লব ধর, এইমাত্র দেখলাম অন হলেন। দাদা না কিছু না না, বলবেন আমি শেষ করে দেওয়ার আমি আগে? তো বুঝি না। আমি যে পুরোটাই দেখছি। আহ, আমি ওই তো ছবিটা বন্ধ করে রাখছিলাম, ভিডিওটা, কিন্তু আমি আপনাদের টোটাল অনুষ্ঠানটাই দেখছি। হুম, আচ্ছা আচ্ছা। আর ঠিক এবং আছে তাহলে। আপনার এই পরামর্শ, যদিও একটু আপনি একটু আমাদের পরামর্শ, আমাদের আমার মনে হয়েছে যে আমাদের দরকার ছিল এইটুক। আপনি যেটা বলেছেন, এইটুক আমাদের জন্য দরকার ছিল। এবং আমাদের সকল শিক্ষার্থীরা এইটুক না ধরলে আমরা আসলে বুঝছিলামই না যে আসলে আমাদের কি করণীয়। আমরা এইটাকে হালকাভাবে নেওয়ার জন্য আমাদের এই ত্রুটি বিচ্যুতি হয়েছে। এই জন্য আমার মনে হয়েছে আপনার এইটুক দরকার ছিল। এই জন্য আমি খুশি যে আপনি এত সুন্দর বলেছেন, আমাদের ধাক্কা দিলেই আমরা আগামীতে এগোতে পারবো। দাদা, ভালো থাকেন। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। নীরজ স্যার কিছু বলবেন? শুধু নীরজ স্যারের বলার অধিকার আছে, বা এখানে ওনার কথা শুনে আমি সমাপ্তটা করব, এই জন্য আমি বক্তব্যের সমাপ্তটা দিইনি। আমি এটুকু বলতে চাই, আমরা নির্যাসটুকু চাই। আপনারা অবশ্যই স্যারের বক্তব্যে সেটা বুঝতে পেরেছেন। নির্যাস ছাড়া পরিবর্তন আনা সম্ভব না। আর আমরা যে পরিবর্তনের সংকল্প নিয়েছি, গুরুজি যে সংকল্প নিয়েছেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য যে আপ্রাণ হবেন, তিনি ডক্টর কেসিপালের একান্ত সহচর, সৈনিক বলেন শিষ্য বলেন, সেই স্বীকৃতিটুকু পাবেন। নির্যাস ছাড়া ওষুধ হয় না। আর সেই ওষুধ তৈরি করতে গেলে নির্যাস লাগবে। সেই নির্যাসটুকু নিয়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, যা নতুন ভাবে প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে, এবং সেইটুকু দিয়েই নতুন একটা জগৎ তৈরি করবে, জ্যোতিষ সাম্রাজ্য বাংলাদেশের বুকে এবং বিশ্বের বুকে একটা স্বাক্ষর রাখতে চায়। এরকম প্রতিজ্ঞাবদ্ধ যারা হতে পারবেন, তারাই চলে আসুন। এটাই আমার আহ্বান। গুরুজির আর চরণে একটু বলে প্রণাম। দেন যে আমরা যত এত ভলেন্টিয়ার চেয়েছি, এই ভলেন্টিয়ার আগামী ইয়েতে, মানে আগামী সম্মেলনে আমরা এত ভলেন্টিয়ার চাবো না, আমরাই ভলেন্টিয়ার তৈরি করে নেব। তাই দিয়ে শিক্ষার্থীরা, যদি ওই বললাম শাস্ত্রের প্রতি
এবং বিশেষ করে এই 1 বছরের আমাদের দৃষ্টিতে যাকে মনে করব যে ইনি প্রকৃত মন দিয়ে ভলেন্টিয়ার হতে চাচ্ছে, যার মন আছে এই শাস্ত্রের প্রতি, তাকে আমরা টেনে নেব। তাকে কোনো ক্রমে বলতে হবে না, তাকে আমরা সাজাবো, মানে কাজ করাবো। তাকে তুমি না তুই বলবো। যে ব্যক্তিকে আমি তুই আর তুমি বলতে পারবো সেই ব্যক্তিকেই আমি নেব। যাকে আপনি বলতে হবে তাকে আমি নেব না। আমি আমি গুরুজিকে এত আশ্বস্ত করতে ভলেন্টিয়ার চাই, চাইনি। আশ্বস্তকে চাইনি। করতে চাই। ইতিমধ্যেই অনেক রেসপন্স আমার কাছে এসেছে, যারা হয়তো সরাসরি আপনার কাছে বলতে পারতেছে না। তারা আমাকে বলেছে যে আগামীতে তারা চান প্রাণ দিয়ে এই অনুষ্ঠানকে সফল করার জন্য প্রস্তুত। আপনি আহ শুধু আশীর্বাদটুকু রাখেন, আমরা এবার থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এরকম আমরা একজাক ভলান্টিয়ার তৈরি করব, যারা শুধু সম্মেলনের জন্য একদম কমান্ডো বাহিনী তৈরি হয়ে যাবে। এই আশীর্বাদটুকু কৃপাটুকু আপনার কাছে প্রার্থনা করছি। সেই কমান্ডো তৈরি হবে স্যার, আমি বিশ্বাস করি হবে। আপনি থাকলে সেই কমান্ডো তৈরি হতে বাধ্য স্যার। সর্বোপরি আপনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা। জ্যোতিষ জগতে আপনারা জ্যোতিষ সাজুন আর জ্যোতিষ হন, সকলের জন্য শুভকামনা থাকবে। আপনারা দেখেছিলেন যে আমি ফেসবুকে লিখেছিলাম যে যারা জ্যোতিষ সম্মেলনে আসবেন তাদের জন্য মানে আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করবে। আর যারা আর না আসলে আপনাকে করবে গর্বিত। অর্থাৎ জ্যোতিষ সাজেন আর জ্যোতিষ হন, আমার ওই লাইনে মানে বুঝতে হবে। আম সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যারা শিক্ষার্থী হবেন তারা জ্যোতিষকে আলোকিত করবে, আর যারা আসবেন না তাদেরকে গর্বিত জ্যোতিষ করবে। যেমন গর্বিত জ্যোতিষ আমার এই সম্মেলনে বক্তব্য রেখেছিলেন মহাতান্ত্রিক বিকে আচার্য। এই গর্বিত জ্যোতিষ আমি চাই না। বুঝতে পেরেছেন? আলোকিত জ্যোতিষ চাই। যারা আলোকিত হতে চান তারাই শুধু সম্পৃক্ত থাকবেন। আমার যদি এই কথায় কারো মনে কষ্ট পেয়ে থাকেন, যদি কোনো রকম মানে উম, কি বলবো, যে যত রকম কষ্ট আপনারা পেয়ে থাকেন, যে হ্যাঁ স্যারের অনুষ্ঠানে যে এত সুন্দরভাবে আলোকিত করে আসলাম, এত শ্রম দিয়ে আসলাম, এত কিছু দিয়ে আসলাম, স্যার তাতেও তুষ্ট না, যদি মনে করেন তাহলে আমাকে কায়মনোবাক্যে ক্ষমা করবেন। আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। সবার চরণ যুগলে আমি ক্ষমা চেয়েছি সেই অনুষ্ঠানের মধ্যে। এখনো এই পর্বে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জ্যোতিষ সাজুন আর জ্যোতিষ হন, সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। কিন্তু আমার পাশে থাকবে শুধু যারা জ্যোতিষ হবে। জ্যোতিষ সাজবে যারা, তারা আমার কাছে আসবে না। ধন্যবাদ সবাইকে। আজকের সভা এই পর্যন্ত সমাপ্ত।